নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প হেমেন্দ্রলাল রায়ের লেখা। গল্পের নাম পথের ধুলোয়। সকালের রৌদ্রের ভেতর তখনও আগুনের একটা অসহ্য জ্বালা জেগে ওঠেনি। তবু আজকের দিনটা যে বিশেষ স্নিগ্ধভাবে কাটবে না, সেটা এই প্রভাতেই তার পরিচয় একেবারে অস্পষ্ট ছিল না। বেলা তখন মোটে 7টা, কিন্তু এরই ভেতর আকাশের দিকে তাকিয়েই বুঝতে পারলাম যে ওখানে রৌদ্রের যে শুষ্ক রুক্ষ হাসিটা জ্বলছে, সে যদি এমনিভাবে বাড়তে থাকে তবে সে আজ রাস্তার পাথরে বোধহয় আগুন ছোটাবে, অ্যাসফাল্টগুলোকে বোধহয় গালিয়ে তার আদিম অবস্থায় টেনে আনবে, আর সঙ্গে সঙ্গে ঘরের মানুষকে তো ঘরের ভেতর আটকে রাখবেই, পথের মানুষকেও আর পথে বেরোতে দেবে না। পথের ট্রেনটা অকারণে লেট হয়ে গেছিল। রানাঘাট আর নৈহাটির মাঝখানে একখানা মালগাড়ির সঙ্গে একখানা যাত্রী গাড়ির কলিশন হয়ে গেছে প্রায় রাত্রি 2টোয়। তার ফলে রাস্তা জ্যাম হয়ে গিয়ে একটা বিভ্রাট বাঁধিয়ে ফেলেছে। স্টেশন মাস্টারের টুপি পরা জামাইয়ের উপর গিলটিকর বোতাম একজন ভদ্রলোক ডেকে জিজ্ঞাসা করলাম, কেন কলিশন হলো মশাই? তিনি বললেন, পয়েন্টসম্যানেরই বোধহয় দোষ হবে। রাত 2টোয় লোকটার চোখে হয়তো একটু ঝিমুনি এসেছিল, তাই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। ফের জিজ্ঞাসা করলাম, কত লোক মারা গেছে? তিনি বললেন, লোক তো মারা যায়নি। বিস্মিত হয়ে বললাম, তবে এতক্ষণ গাড়ি এখানে পড়ে রয়েছে কেন? তিনি বললেন, লোক মরেনি বটে, কিন্তু অনেকগুলো গাড়ি একেবারে ভেঙে রাস্তার ওপর পড়ে একেবারে একটা জট পাকিয়ে আছে। তাদের সব না সরালে গাড়ি বা চলবে কি করে? মনে মনে ভাবলাম, তা বটে, কাঠ ও লোহালক্করের গাড়িগুলোই দুমড়ে মুচড়ে ভেঙে তছনছ হয়ে যায়, কিন্তু রক্ত মাংসের মানুষগুলোর হাতও ছেড়ে না, পাও কাটে না, প্রাণটাও তাদের যথাস্থানে আসর জাকিয়েই বসে থাকে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম পাশের মেয়েদের গাড়ি থেকেও একটা তরুণী তার মুখ বার করে দিয়ে মাঠের দিকে চেয়ে আছে। তার সে দৃষ্টির ভেতর দিয়েও প্রসন্নতার ঝর্ণা ঝরছে না। হঠাৎ পাশে এসে তার সঙ্গের ভদ্রলোকটা দাঁড়াতেই তিনি বললেন, বলেছিলাম তখনই বৃহস্পতিবারের বারবেলা বেরিয়েও না, অনেক দুর্ভোগ ভুগতে হবে। কেমন এখন হলো তো? ভদ্রলোক কি বললেন ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মনের ভেতরে জেগে উঠল আরেকটা দিনের এমনি ধারার একটা নিষেধের কথা। তখন প্রলয়ের খাতায় নাম লিখে মৃত্যুর পথে বেরিয়ে পড়েছে। দলপতি রিভলভারটা হাতে গুজে দিয়ে বললেন, আজই তোমায় বেরিয়ে পড়তে হবে। কোথায় কেন জিজ্ঞাসা করো না, স্টেশনে গিয়ে পরেশের কাছে সব জানতে পারবে। কোনো প্রশ্ন তো করতে পারলাম না, কারণ আমাদের মনের ভেতর কোনো রকম কৌতূহল থাকতেই নেই। বাড়িতে ফিরে বিদায় নেবার সময় মাকে প্রণাম করতেই তিনি বললেন, আজ বৃহস্পতিবারের বারবেলা পড়ে গেছে, সুতরাং তোর তো আজ কোথাও যাওয়া হতে পারে না অমল। মনে মনে হেসে ভাবলুম, ঝড়ের সাথে তুড়ি বাজিয়ে যার চলার পথ, মৃত্যুকে হাতে করে তুলে দিতে ও হাত করে তুলে নিতে যার এক লহমাও দেরি করা চলবে না, তার কাছে আবার বৃহস্পতিবারের বারবেলা। মার পার ধুলো মাথায় তুলে নিয়ে বললাম, থাকবার তো শক্তি আমার নেই মা, কিন্তু তুমি যদি আশীর্বাদ করো তবেই বারবেলাই আমার পথে মহেন্দ্রযোগের শুভ ধ্রুবকে ঠিক টেনে নিয়ে আসবে। সেদিনকার যাত্রা শুভ হয়েছিল কি অশুভ হয়েছিল, কালের কোষ্ঠী পাথরে তার দাগ এখনো ঠিক হয়ে ধরা পড়েনি। আজও আবার সেই বৃহস্পতিবারের বারবেলা। মনটা হঠাৎ যে কোথায় ছড়িয়ে পড়ল ঠিক পেলুম না, কিন্তু ধ্যান যখন ভাঙল দেখি ট্রেন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছে। ঘড়ি খুলে দেখলাম 8টা।
যেখানে ভোর 4টেই পৌঁছবার কথা সেখানে পৌঁছতে 8টা বেজে গেছে। তখনই মনটা অত্যন্ত বিগড়ে গেল। ভেবেছিলাম কতগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে আজই আবার কলকাতা থেকে লম্বা পাড়ি দেব, কিন্তু প্রাতঃকালটাই তো পৌঁছতে কেটে গেল। রৌদ্রের দিকে তাকিয়ে দুপুরটাও যে অকাজেই কেটে যাবে সে সম্বন্ধে কোনো সন্দেহও রইল না। বিরক্তি ভরা মন নিয়ে স্টেশন থেকে বেরিয়ে মোড় ঘুরতেই দেখি মোড়ের ওপরেই ফুটপাতের খানিকটা জায়গা দড়ির বেড় দিয়ে ঘেরা, আর তারই ভেতরে কয়েকটা গোড়া সেপাই দিব্যি আরামে হাত পা ছড়িয়ে পড়ে আছে। কয়েকটা বন্দুক আড়াআড়িভাবে একটার গায়ে আরেকটা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা পাহারা দিচ্ছে। চিরদিনের অভ্যাস মতো একান্ত অন্যমনস্কভাবেই পথটা পাড়ি দিচ্ছিলাম। হঠাৎ এদের দেখে তড়াক করে বনে পড়ে গেল খবরের কাগজে পড়া কলকাতার এ কটা দিনের ইতিহাস। অসতর্ক মনটাকে সামলে নিয়ে পা দুটোর গতিকে একটু দ্রুত করে তুলে এগিয়ে চললাম মেছুয়া বাজারের দিকে। ভয় জিনিসটা মনের ভেতর কোনোদিনই খুব বেশি ছিল না, সেই জন্য ছোটবেলা থেকে ডান পিঠে বলে আমার একটা দুর্নামও ছিল। তারপর নানা রকমের আখড়ায় ঘুরে ঘুরে শরীরটাকে তৈরি করবার যত রকমের দুঃসাধ্য কসরত ছিল সবগুলোই অল্প বিস্তর আয়ত্ত করে নিয়েছিলাম। তাছাড়া প্রলয়ের দোলায় 1 যুগ ধরে দোলার ফলে আর কিছু না হোক মনটা ভয়ের হাতে হতে সম্পূর্ণ আমি মুক্ত হয়ে উঠেছিল। তাই পেছন থেকে ছোড়া চালিয়ে সাহসী হবার সুযোগটা কেউ কিনে না নেয় সেদিকে লক্ষ্য রেখেই এগিয়ে চললাম। হঠাৎ মির্জাপুরের মোড়টা পেরিয়ে খানিকটা এগিয়ে আসতেই পা দুটো থমকে দাঁড়ালো। সামনে চেয়ে দেখলাম একখানা মোটরের চারপাশ ঘিরে 15-20 জন লোক হল্লা শুরু করে দিয়েছে। পাশ কাটিয়ে সরে পরবার মতলব করছি, এমন সময় হঠাৎ নারী কণ্ঠের চিৎকারে সে সংকল্পটা আমার এক মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেল। টেরও পেলাম না সেটা। পা দুটো মোটরখানার সামনে গিয়ে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। চেয়ে দেখি একটা মেয়ে গাড়ির পাদানের কাছে দাঁড়িয়ে ঠকঠক ঠকঠক করে কাঁপছে। বয়স তার 16-17 বেশি হবে না। বড় বড় কালো দুটো চোখের ভেতর অসহায় বেদনার সে কি একটা করুণ চাহনি। সে চাহনি একবার যেখানে পড়ে সেখানেই যেন বিঁধে থাকে। গোলাপের দলের মতো তার পাতলা দুটো ঠোঁট, রক্তহারি একেবারে মরার দেহের মতো যেন সাদা হয়ে উঠেছে। শোক এবং ব্যথার এই মূর্ত প্রতিমাটাকে দেখে কেউ যে তার ওপর অত্যাচার করতে পারে এই কথা কখনো বিশ্বাস করতে পারতুম না, যদি চোখের ওপর সেই অত্যাচারের দৃশ্যটা না দেখতুম। যে লোকটা জোর করে গাড়ির ভেতর থেকে তাকে মাটির ওপর টেনে নামিয়েছে সে তখনও তার কর্কশ বিশ্রী হাত দুটোকে গুটিয়ে নেয়নি। তার স্পর্শের ভেতর দিয়ে একটা কুৎসিত বিভৎসতা বিদ্যুতের প্রবাহের মতো চালিয়ে গিয়ে মেয়েটার মুখখানাকে যেন আগুনের আঁচে শুকিয়ে যাওয়া ফুলের মতো পাংশু আর বিবর্ণ করে তুলেছে। দলের সবগুলো লোকের চোখ সেই একই রকম কদর্যতায় ছাপানো। সেন্সাসের রিপোর্টে না কিসে যেন পড়েছিল মনে নেই, বাংলার 90% জনই মুসলমানের দেহেই কিন্তু হিন্দুর রক্ত আছে। হিন্দুর রক্ত জাত খোয়ালেও যে এতটা পাশবিকতার ধাপে এসে দাঁড়াতে পারে সে কথা মনে হতেই হিন্দুর উপর একটা অশ্রদ্ধায় মনটা ভরে গেল। হঠাৎ মনে পড়ল গীতার সেই শ্লোকটা যাতে লেখা আছে স্বধর্মে মরাও ভালো। তথাপি পরের ধর্ম নিও না, কারণ সে বাড়ি ভয়াবহ। এই ভয়াবহ পরধর্ম গ্রহণের ছবিটা চোখের ওপর ফুটে উঠতেই শিউরে উঠলাম। গাড়ির ভেতর চেয়ে দেখলাম মেয়েটার চাইতেও জড়ভরত হয়ে বসে আছে একটা ভদ্রলোক। তার সমস্ত মুখের ভেতর থেকে একটা ভীরুতার ছাপ আমাদের জাতীয় চরিত্রের আরেকটা দিককে যেন জীবন্ত করে তুলেছে।
ঘৃণায় সমস্ত শরীরটা রিরি করে উঠল। কথা বলবার প্রবৃত্তিও হলো না। কেবল হাতটা নিজে হাতে ঘুরে গিয়ে যে গুন্ডাটার হাত মেয়েটাকে জড়িয়ে ধরেছিল তার কানের কাছটাতে এমনভাবে স্পর্শ করল যে সে এক মুহূর্তেই মাটির ওপর লুটিয়ে পড়ল। তারপরেই ঝাঁ করে মেয়েটাকে গাড়ির উপর তুলে দিয়ে গাড়িতেই পিঠ রেখে দাঁড়িয়ে বললাম, ভাই সব বন্ধুরা, অবস্থা তো চোখের ওপরেই দেখলে, আর মিছিমিছি এখানে ভিড় পাকিয়ে তোমাদের যে বিশেষ লাভ হবে না তা নিশ্চয়ই মনে হচ্ছে। গায়ে তো আমার কতটা জোর আছে তা আমার এই দেহটা আর লাঠি তাতে যে আমি কতটা ওস্তাদ আমার লাঠি ধরার কায়দা দেখলেই তোমরা বুঝতে পারবে। সুতরাং যদি প্রাণের মায়া থাকে তো এই বেলায় সরে পড়ো। কিন্তু তাদের কানে পৌঁছবার আগেই কথাগুলো তাদের হিংস্র ক্রুদ্ধ গর্জনের ভেতরে নিরুদ্দেশ হয়ে যেন হারিয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখলাম আর 10খানা লাঠি বুঁ বুঁ করে আমার মাথার ওপরে উদ্ধত হয়ে উঠেছে। এরপরেই লাঠির সঙ্গে লাঠির লড়াই শুরু হয়ে গেল। রক্ত তেতো মনটা তখন মাতালের মতো মত্ত হয়ে উঠেছে। 2-3 মিনিট পার হতে না হতেই দেখলাম 2-3টে লোক পথের ওপর শুয়ে পড়ল। কিন্তু এই ধরনের অসম্ভব লড়াই যে আর বেশিক্ষণ চলবে না এটা কিন্তু বুঝতে আমার দেরি হলো না। কাফেরের গায়ের গন্ধ পেয়েই সামনের মসজিদটা হতে ধর্মপ্রাণ মুসাফেরের দল পিলপিল করে বেরিয়ে এসে সেই গুন্ডাদের দলের সঙ্গে আশ্চর্য রকমভাবে এক হয়ে মিশে যেতে লাগলো। চারপাশে কোথাও একটা হিন্দুর মুখ নেই, অথচ হিন্দুর বাড়ি যে আসে পাশে কম ছিল সেটাও কিন্তু নয়। আজ সত্যি সত্যিই মনে হলো হিন্দুস্থানটা হিন্দু শূন্য হয়ে যাওয়াটা অসম্ভব হয়তো নাও হতে পারে। আর যদি হয় সেটা হয়তো খুব বেশি রকমের কিছু অন্যায় হবে না। ক্লিবত্বের প্রায়শ্চিত্ত ধ্বংসের আগুনে জ্বলেই সব জাতককে গ্রহণ করতে হয় এবং বিধাতা নিজের হাতেই এসব অপরাধের দণ্ড বিধান করেন। তাই ভগবান সকলের আগে এবং সব থেকে জোরে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। খানিকটা হতাশ হয়েই গাড়ির ভেতরকার ভদ্রলোকটাকে ডেকে বললাম, ঠাই পুতুলের মতো চুপ করে বসে না থাকে একখানা লাঠি কুড়িয়ে নিয়ে যদি আমার পাশে এসে দাঁড়ান তাহলে আমার বুকে খানিকটা জোর আসে। কিন্তু সেই মুহূর্তের ভেতরে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। মেয়েটা শুধু অশ্রু ভেজা কণ্ঠে বলল, কাকে বলছেন আপনি? ওর দ্বারা কোনো সাহায্যের আশা করা আর এই পথের ধুলোগুলোকে ডেকে লড়াই করতে বলা সেটা যেন একই কথা। শেষের দিকে শটটায় ভেতর দিয়ে যেন একটা ঘৃণা ধিক্কার বৃষ্টির ধারার মতো ঝরে পড়তে লাগলো। আমি আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকাতেই শটটা কোমল করে তুলে আবার বলল, কিন্তু কেন আমাদের জন্য নিশ্চিত মৃত্যুর ভেতর আপনি ঝাঁপিয়ে পড়ছেন? আমাদের ভাগ্যে কি আছে জানি, কিন্তু ওটা তো আমাদের ন্যায্য প্রাপ্য। আপনার হাতের লাঠির জোর আছে, আমাদের ভাগ্যটা ভগবানের হাতে ছেড়ে দিয়েই আপনি আপনাকে বাঁচান। শ্রান্তিতে কথা বলতে কষ্ট হচ্ছিল, তবু কণ্ঠটা একটু ঝেড়ে তাজা করে নিয়ে বললাম, চেষ্টা করলে হয়তো নিজেকে বাঁচাতে পারি, কিন্তু সে তো হয় না। তোমার অনেক ভাই নিজেদের বোনকে অত্যাচারীর হাতে তুলে দিয়ে যে মহাপাপ করেছে, মরে যদি তার এতটুকু আমি প্রায়শ্চিত্ত করতে পারি তবে তাতেই আমার জীবনটা সার্থক হবে। মরতে রাজি ছিলুম, কিন্তু মরতে হলো না। হঠাৎ ভিড়ের ভেতর থেকে একটা লোক চিৎকার করে উঠে বলল, হুঁশিয়ার ভাই সব, কেল্লা সে শালা গোবা পল্টান লোক সব আ গেয়া। কথাটা শোনার সঙ্গে সঙ্গে লোকের দেহে গিজগিজ করা সেই রাস্তাটা হঠাৎ এক মুহূর্তে একেবারে ফাঁকা হয়ে খালি হয়ে গেল। অতগুলো লোক কে যে কোথা দিয়ে উদাও হয়ে গেল সেটা বুঝেই উঠতে পারলাম না। আঙুলের ডগা দিয়ে কপাল থেকে ঘামের ফোঁটাগুলো ঝেড়ে ফেলে লাঠিতে ভর দিয়ে স্থির হয়ে দাঁড়াতেই দেখলাম একটা ছোটোখাটো পল্টনের দল ফাঁকা রাস্তাটা জুতোর টক্করে এবং কুইক মার্চ করে কসরাতে কাঁপিয়ে তুলেছে। দলটাকে হল্টের হুকুম দিয়ে সেনাপতি সাহেবটি আমাদের কাছে এগিয়ে আসতেই গাড়ির ভেতরকার ভদ্রলোকটার
ভেতরে একটা আশ্চর্য রকমের পরিবর্তন দেখা গেল। সে গাড়ির ভেতর থেকে লাফিয়ে নেমেই সাহেবটাকে পুরো দস্তুর একটা সেলাম ঠুকে বলল, গুড মর্নিং স্যার, ইউ আর জাস্ট ইন টাইম। I had an attack from the Mohammedan. But I tell you, sir, I am quite innocent. Here is my card. I am a servant of His Majestic Service. মিলিটারি সাহেবটা তাকে বাধা দিয়ে একটু উত্তেজিত হয়ে উঠলেন, শাট আপ বাবু। কিন্তু তারপরেই কি মনে করে ইংরেজি ছেড়ে ভাঙা ভাঙা বাংলাতে বললেন, লেডিদের অনার বাঁচিয়ে চলবার কুদরত যাদের না আছে, এই দাঙ্গার সময় তারা লেডিদের নিয়ে পথে বেরিয়েছে কেন? দিস ইজ নো টাইম অফ পিস। ভদ্রলোকটা হেসে বললেন, ও কথা বলবেন না স্যার, ব্রিটিশ গভর্নমেন্ট পিস রাখতে পারে না এ তো আমি কিছুতেই বিশ্বাস করি না। এই দেখো না, এখানে কোন সময়টাতে যে তোমাদের দরকার তারও আমরা জানি না। ননসেন্স বলে সাহেব তাকে ছেড়ে একটু এগিয়ে আমার কাছে এসে দাঁড়ালেন। তারপর তার সাদা মোটা হাতখানা বাড়িয়ে আমার হাতটা তার হাতের ভেতর তুলে বললেন, বাট ইউ আর অ্যান এক্সেপশন মাই ইয়াং ফ্রেন্ড। আই স ইউ ফাইটিং, ইট ওয়াজ আ গ্র্যান্ড। I leave 2 men to escort you, but you must not go alone. বলেই যেমন চটপট তারা এসেছিল তেমনি চটপট করেই তারা চলে গেল। আমিও আমার পথের উদ্দেশ্যে পা বাড়িয়ে দিলাম। হঠাৎ পার ওপর একটা কোমল স্নিগ্ধ প্রলেপের মতো স্পর্শ অনুভব করে নিচের দিকে তাকাতেই চোখ পড়ল ফুলের মতো অপূর্ব সেই মেয়েটার ওপরে। সে যে কখনো আমার পার তলায় বসে পড়ে আমার পায়ের ধুলো মাথায় তুলে নিচ্ছে আমি টেরও পাইনি। পাটা সরিয়ে নেবার চেষ্টা করতেই সে জোর করে তার মুখটা আমার উপর চেপে ধরে বলল, অমন করে পা যদি আপনি টেনে নেন তবে এই পথের মাঝখানেই আমি মাথা খুঁড়ে মরব। গাড়ির ভেতরকার ভদ্রলোকটার দিকে চেয়ে দেখলাম তার মুখ দিয়ে একটা অস্বাভাবিক বিরক্তি আর হিংসের জ্বালা ঝরে পড়ছে। বললাম, আমি কি জাত তো জানেন না, তাছাড়া আপনার স্বামীও বোধহয় ওই প্রণাম জিনিসটা পছন্দ করবেন না। তবে কেন অনর্থক আমার কথাটাকে শেষ করতে না দিয়ে সে বলল, জাত জানলেও এর চাইতে বেশি কিছু হতো না। আমার স্বামীর কথা বলছেন? আমি জানি এ নিয়ে আমার অদৃষ্টে অনেক লাঞ্ছনা আছে, কিন্তু এ প্রণাম না করলেও যে সে লাঞ্ছনা কিছুমাত্র কমতো না। তার হাকিমি ক্ষমতা আমাকে রক্ষা করতে পারল না, অথচ পথের একজন অচেনা লোক এসে আমাকে রক্ষা করে গেল। এ পরাজয়ের কথা তিনি কখনো ভুলবেন না। কিন্তু সেই জন্য আমি ভাবছি না আপনার পায়ের ধুলো আমাকে যে শক্তি দিয়ে গেল তাতে ওর অপমান আমার অনায়াসেই সইবে। তাছাড়া বাংলার মেয়ের পক্ষে ঘরে বাইরে সমানভাবে লাঞ্ছনা সহ্য করা এ তো আর নতুন কিছু না। দীর্ঘ অভ্যাসের ফলে তার মনের ওপর যে কড়া পড়ে গেছে তাতে ওসব আঘাত আর আঘাত বলে মনেই হয় না। কিন্তু এই নিয়ে আপনি মিছিমিছি মাথা খারাপ করবেন না। আমি যে কিন্তু আপনার পায়ের ধুলো আমাকে যে শক্তি দিয়েছে সেটা আমি মাথায় করেই রেখে দেবো সারা জীবন। এইবার আমি আসি বলেই পার ধুলো আবার মাথায় তুলে নিয়ে সে ধীরে ধীরে উঠে গাড়িতে গিয়ে বসল আর সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্টও দিয়ে দিল। পার ধুলো নেবার পালা তো সারা হলো, কিন্তু এই যে পথের ধুলো উড়িয়ে অপরিচিতা তরুণী চলে গেল, সে ধুলোর জের কি কখনো কোনো কালে মিটবে আমার কাছে? ধুলোর মাঝে আজ একই আলোর বন্যা নেমে এলো,
যাতে আমার চোখ তো জুড়লই, মরতেও ভুলে গেল। ধুলোগুলোরই পানে চেয়ে চেয়ে যে কতক্ষণ কাটিয়ে দিয়েছিলাম মনে নেই। হঠাৎ একটা গোরা সৈন্য এসে বলল, আই এম সরি টু ডিস্টার্ব ইউ বাবু, বাট উই মাস্ট গো নাও, ইট উইল সুন বি রেনিং। আকাশের দিকে চেয়ে দেখলাম দিনের গোড়ায় সূর্যের যে দীপ্তি মনের ভেতর অগ্নিবৃষ্টির ছবিটা এঁকে দিয়েছিল সেটা কোথায় মিলিয়ে গেছে, আর তারই জায়গায় সারা আকাশ ছাপিয়ে জেগে উঠেছে কাজলের মতো কালো মেঘের ছায়া। আর সে ছায়া সেই অপরিচিতা তরুণীর চোখের মতোই জলে ভরা, অথচ তেমনি স্নিগ্ধ। দূরে ওই আকাশেরই প্রান্তে মেঘের মাথায় ফুটে উঠেছে একটা অপূর্ব সুন্দর ইন্দ্রধনু। তারই রঙগুলো জ্বলছে আমার মনের একটা পর্দার একটা রঙের রেখা এঁকে দিয়ে। একটা রেখা তার চুলের মতো কালো, আরেকটা রেখা তার হাসির মতো সাদা, একটা রেখা আবার তার গোলাপের পাপড়ির মতো যে অধর, সেই অধরের মতোই লাল। মনে হলো, হায় রে বাংলাদেশ, এ মুক্ত কি তোমার ওই বানরটার গলায় না ঝুলিয়ে দিলেই চলতো না? গোড়া দুটোর দিকে তাকিয়ে বললাম, তোমরা যাও, আমার সাহায্যের দরকার হবে না। তারা বলল, সে হয় না বাবু, আমাদের ওপর যে তোমাকে পৌঁছে দেবার হুকুম আছে। ওপরে ছাদ থেকে একটা ভদ্রলোক ডেকে বললেন, এ পাড়ায় যতক্ষণ আছেন ওদের বিদায় দেবার কল্পনাও করবেন না মশাই। ওরা আছে তাই আপনার দেহে প্রাণটা এখনো টিকে আছে, নতুবা যে কাজ করেছেন আপনি এখান থেকে মাথা নিয়ে যেতে হতো না আপনার। হেসে ভদ্রলোকটিকে ধন্যবাদ দিয়ে মনে মনে বললাম, এদের প্রতি এই শ্রদ্ধাই তো অক্ষয় করে রেখেছে এদেশের বুক। এরা যা করল, পাড়ার 10 জন হিন্দু এসে যদি আমার পাশে দাঁড়াতো তবে তার ফলও ঠিক এই রকমই হতো। তারপর পথের যে ধুলোর ওপরে তরুণী হাঁটু গেড়ে বসেছিল তারই খানিকটা কুড়িয়ে নিয়ে কাগজের ভাঁজে পুড়ে বুকের পকেটে রেখে যে পথ দিয়ে বেয়ে চেয়েছিলাম সেই পথের স্রোতেই আবার গাটা আমি ভাসিয়ে দিলাম।